নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন এম বারেজের লেখা কাহিনী স্মি। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1931 সালে। আজ থেকে প্রায় 100 বছর আগের লেখা হওয়া সত্ত্বেও গল্পটি তার ক্ষমতা হারায়নি। কারণ প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি যখন ক্লাসিক ভূতের গল্পগুলো পড়বেন বা শুনবেন, দেখবেন তাদের বেশিরভাগই আপনার কাছে বোকা বোকা মনে হবে। মনে মনে ভাববেন গল্পটা বড্ড সেকেলে। কিন্তু আজকের এই গল্পটি শুনে সেটা একেবারেই লাগবে না, বরং ক্লাসিক হরর গল্প শোনার ইচ্ছেটা আরও বেশি করে জাগার দিয়ে উঠবে। তবে আগেই বলে রাখি, গল্পের উপস্থাপনায় খামতি থাকলেও থাকতে পারে, কিন্তু গল্পটিতে কোনো খামতি নেই। এটি সুন্দর ভূতের গল্প যেমন হওয়া উচিত, আজকের এই গল্পটি ঠিক তেমনই। শুনতে থাকুন আজকের গল্প, এম ব্যারেজের লেখা কাহিনী স্মি। না, লজ্জামাখা হাসি মুখে নিয়ে বলল জ্যাকসন। ক্ষমা করো, কিন্তু আমি লুকোচুরি খেলবো না। সেটা ছিল ক্রিসমাস ইভ এবং সেখানে তখন বাড়িতে উপস্থিত ছিলাম আমরা মোট 14 জন। একটু আগেই আমরা ডিনার সেরেছি এবং কিছু মজাদার খেলা খেলবো বলে তৈরি হচ্ছিলাম। একজন যখন লুকোচুরি খেলার প্রসঙ্গ তুলে আনে, তখন আমাদের সকলেই বেশ এক্সাইটেড হয়ে উঠি। কিন্তু জ্যাকসন জানায় সে খেলবে না। বিষয়টা ছিল ভারী অদ্ভুত, কারণ জ্যাকসন কখনো কোনো খেলায় না করে না। তোমার শরীর ঠিক আছে তো? একজন জানতে চায়। হ্যাঁ, আমি ঠিক আছি। জবাব দেয় জ্যাকসন। একটু হাসে সে। আমি লুকোচুরি খেলতে চাই না। কেন নয়? পাশ থেকে একজন বলে উঠল। জ্যাকসন জবাব দেওয়ার আগে একটু থামে। একটা বাড়ি আছে যেখানে আমি মাঝে মধ্যে যাই। ওখানে একটা বাজে ব্যাপার হয়েছিল। একটা মেয়ে অন্ধকারে লুকোচুরি খেলতে গিয়ে মারা যায়। সে বাড়িটা ঠিকমতো চিনত না, তাই বেডরুম ভেবে একটা দরজা খোলে, কিন্তু ওটা আসলে ছিল নিচে নামার সিঁড়ি। কিছু না ভেবে লাফ দিতেই সোজা নিচে পড়ে যায় সে। তারপর ঘাড় ভেঙে মৃত্যু। এই কথাটা শোনার পর আমরা সবাই চুপ করে যাই। মিসেস ফার্নলি বললেন, কি ভয়ঙ্কর! আচ্ছা, ঘটনাটা যখন ঘটে তুমি কি ওখানেই ছিলে? জ্যাকসন দুঃখের সাথে মাথা নাড়ল। না, ওটা যখন হয়েছিল আমি ওখানে ছিলাম না, কিন্তু আমি এর চেয়েও খারাপ একটা ঘটনার সময় ছিলাম। এর চেয়েও খারাপ? এর থেকে খারাপ আর কি হতে পারে? জ্যাকসন একটু থেমে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কেউ কি কখনো স্মি নামের কোনো খেলা খেলেছ? এটা অনেকটা লুকোচুরির মতোই, কিন্তু একটু আলাদা। নামটা এসেছে ইটস মি কথাটা থেকে। তোমরা বরং এটাই খেলতে পারো। দাঁড়াও, আমি নিয়মগুলো বুঝিয়ে বলছি। প্রত্যেক প্লেয়ারকে একটা করে কাগজ দেওয়া হবে। একটার মধ্যে স্মি লেখা থাকবে, বাকি সব খালি। কিন্তু কে স্মি হয়েছে সেটা শুধু সে নিজেই জানবে। তারপর লাইট অফ করে দেওয়া হবে, আর যে স্মি সে চুপি চুপি গিয়ে লুকিয়ে পড়বে। একটু পর বাকিরা সবাই মিলে ওকে খুঁজতে বেরোবে। খুঁজতে গিয়ে অন্য কারো সাথে দেখা হলে তুমি তাকে বলবে স্মি। যদি সে স্মি না হয়, সেও উত্তরে বলবে স্মি। আর তোমরা দুজনই তখন আবার আলাদা হয়ে খুঁজতে থাকবে স্মিকে। কিন্তু যদি তুমি আসল স্মিকে খুঁজে পাও, সে তখন কোনো জবাব দেবে না, আর তখন তুমিও চুপ করে ওর সাথে দাঁড়িয়ে থাকবে। এরপর বাকিরা একে একে তোমাদের খুঁজে বের করবে, আর ওরাও কোনো কথা না বলে দাঁড়িয়ে পড়বে পাশে পাশে। যে একদম শেষে স্মিকে পাবে সে হেরে যাবে, এবং তাকে একটা কিছু করতে হবে। খেলাটা বেশ মজার, তবে এত বড় বাড়িতে স্মিকে খুঁজে বের করতেও অনেকক্ষণ সময় লাগতে পারে। তাহলে কি করবে বলো? খেলবে নাকি? আমি বরং আগুনের কাছে বসে দেখি। বাহ, শুনে তো বেশ দারুণ লাগছে। আমি বললাম, তুমি আগে খেলেছো এটা জ্যাকসন? ও বলল, হ্যাঁ, একটু আগে যে বাড়িটার কথা বলছিলাম না, ওখানেই খেলেছিলাম। মেয়েটাও কি ছিল? মানে, যে মারা গেছিল? আরে না না, ও তো আগেই বলল যে ওই ঘটনার সময় ও ছিল না সেখানে। জ্যাকসন একটু থেমে কিছু ভাবল।
মেয়েটা ওখানে ছিল কি না আমি ঠিক নিশ্চিত নই, তবে আমার ভয় হয় সে ছিল ওখানে। আর আমি ওই মৃত মেয়েটার নাম জানতামও না। অন্ধকারে একটা নাম ফিসফিস করে শুনেছিলাম সেবার। প্রথমে সেসব নিয়ে কিছু মনেও হয়নি, আর কিছু ভাবিও নি। কিন্তু এখন যখন পিছনে ফিরে তাকাই, আর কখনো ওই খেলা আমি খেলবো না। অনেক দিন যাবত ওটা আমাকে রীতিমতো ভয় পাইয়ে রেখেছিল। তাই আমরা জ্যাকসনকে ছাড়াই খেলা শুরু করব বলে ঠিক করলাম। আমাদের মধ্যে সবচেয়ে দয়ালু মানুষ টিম ভাউস হেসে বললেন, গল্পটা তো বেশ মজার মনে হচ্ছে জ্যাকসন। শাস্তির কথা বাদ দিয়ে তুমি বরং আমাদের পুরোটা বলো। জ্যাকসন মাথা নাড়ল। ঠিক আছে, তাহলে শোনো। তোমরা কি স্যাংস্টনদের চেনো? ওরা আমার কাজিন, সুরিতে থাকে। 5 বছর আগে ওরা আমাকে বড়দিনটা ওদের সাথে কাটানোর জন্য ডেকেছিল। ওদের বাড়িটা ছিল খুব পুরনো, আর তাতে একগাদা অদরকারি করিডোর আর সিঁড়ি। বাড়িটা এমন ছিল যে একজন অচেনা লোক সহজেই হারিয়ে যেতে পারে। আমি সেখানে বড়দিনের জন্য গিয়েছিলাম, আর ভয়োলেট স্যাংস্টন আমাকে ভরসা দিয়েছিলেন যে আমি বেশিরভাগ অতিথিকেই চিনতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ক্রিসমাস ইভের আগে কাজ থেকে ছুটি পাইনি। তাই আমি যখন পৌঁছলাম ততক্ষণে বাকি সবাই একদিন আগে থেকেই ওখানে হাজির। আমি সবার শেষে এসেছিলাম, একদম রাতের খাবারের সময়। আমি যাদের চিনতাম তাদের হ্যালো বললাম, আর যাদের আমি চিনতাম না, ভয়োলেট আমার সাথে তাদের পরিচয় করিয়ে দিল। কিন্তু সব কিছু এত তাড়াহুড়োর মধ্যে হচ্ছিল যে একজনের নাম আমি মিস করে যাই। একজন লম্বা কালো চুলের সুন্দরী মহিলা, যাকে আগে কখনো দেখিনি। তাকে দেখে একটু গম্ভীর আর দূরত্ব বজায় রাখা স্বভাবের মনে হচ্ছিল, কিন্তু তিনি ছিলেন আকর্ষণীয়। আমি নিশ্চিত ছিলাম যে রাতের খাবারের সময় কেউ না কেউ তার নাম বলবে, তাই আর জিজ্ঞেস করিনি। দুর্ভাগ্যবশত আমার বসার জায়গাটা পড়ল ওনার থেকে বেশ খানিকটা দূরে। আমি বসলাম মিসেস গরম্যানের পাশে। ওনার সাথে গল্প করতে বেশ মজা লাগে, এবং ওই কালো চুলের মহিলার নাম জিজ্ঞেস করার কথাটা একদম ভুলেই গেলাম। স্যাংস্টনদের ধরে আমরা ডিনারে মোট 12 জন ছিলাম। বয়সে সবচেয়ে বড় ছিলেন জ্যাক আর ভায়োলেট স্যাংস্টন, আর সবচেয়ে ছোট ছিল তাদের 17 বছরের ছেলে রেজি। যখন খেলা নিয়ে কথাবার্তা শুরু হলো, রেজি স্মি খেলার কথা বলল। ও নিয়ম কানুনগুলো ঠিক সেভাবেই বলে দিল যেমনটা আমি তোমাদের আগে বলেছি। খেলা শুরু করার আগে জ্যাক স্যাংস্টন আমাদের সাবধান করে দিলেন। অন্ধকারে খেললে একতলার পেছনের সিঁড়িটার ব্যাপারে সকলে সাবধান থেকো। ওখানে একটা দরজা আছে যেটা সিঁড়ির দিকে যায়, আর অচেনা কেউ ওটাকে শোবার ঘরের দরজা ভেবে ভুল করতে পারে। একবার একটা মেয়ে ওই সিঁড়ি থেকে পড়ে গিয়ে ঘাড় ভেঙে মারা যায়। আমি জানতে চাই কি ঘটেছিল। এটা প্রায় 10 বছর আগের কথা, আমাদের এখানে আসার আগে। সেবার এখানে একটা পার্টি চলছিল, আর সবাই মিলে লুকোচুরি খেলতে শুরু করে। মেয়েটি লুকানোর জন্য দৌড়ে গিয়ে ওই দরজাটা খোলে এবং ভাবে যে ওটা একটা বেডরুম, কিন্তু ওটা ছিল সিঁড়ির দরজাটা। সেটা সে খুলে ফেলে এবং সোজা নিচে পড়ে যায়। পড়ার সাথে সাথেই মারা গিয়েছিল মেয়েটা। তাই আমরা সবাই বললাম যে সাবধানে থাকব। মিসেস গরম্যান তো মজা করে বললেন যে ওনার এখনও 90 বছর বাঁচার ইচ্ছে আছে। আমাদের মধ্যে কেউ তো আর ওই বেচারি মেয়েটাকে চিনতাম না, আর ক্রিসমাস ইভে মন খারাপ করতে কারোরই ইচ্ছে করছিল না। মিনিট খানেক পরেই লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়। আমি শুনলাম কেউ একজন খুব আস্তে করে দরজার দিকে যাচ্ছে। তারপর অল্পক্ষণ পরেই একজন হুইসেল বাজালো, আর আমরা সবাই খোঁজার জন্য দৌড় লাগালাম। পরের 5-10 মিনিট ধরে আমরা করিডোর দিয়ে বিভিন্ন ঘরে ঢুকছিলাম আর বেরোচ্ছিলাম, আর মুখে শুধু স্মি বলে চেঁচাচ্ছিলাম। অন্যরাও স্মি বলে সাড়া দিচ্ছিল। খানিকক্ষণ পর চেঁচামেচিটা কমে আসে, আর আমি বুঝলাম যে কেউ স্মিকে খুঁজে পেয়েছে। আমি এদিক সেদিক ঘুরছিলাম, তারপর দেখলাম কয়েকজন একটা সরু সিঁড়িতে বসে। আমি স্মি বলে ডাকতেই
কোনো সাড়া পেলাম না। তার মানে স্মি ওখানেই ছিল। আমিও গিয়ে ওদের দলে ভিড়ে গেলাম, আর একটু পরেই আরও দুজন এসে বসলো সেখানে। জ্যাক স্যাংস্টন এলেন সবার শেষে, তাই তাকেই শাস্তিটা পেতে হলো, আমার তো মনে হচ্ছে সবাই এসে গেছে, তাই না? বললেন জ্যাক। উনি একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে গুনতে লাগলেন। 9, 10, 11, 12, 13। গুনে উনি হেসে ফেললেন। ব্যাপারটা তো অদ্ভুত, একজন বেশি হয়ে গেল দেখছি। কাঠিটা নিভে যেতেই উনি আরেকটা জ্বালিয়ে আবার গুনলেন। উনার মুখ দেখে বেশ অবাক মনে হচ্ছিল। এখানে 13 জন আছে। আমি হাসলাম। আপনি সম্ভবত নিজেকেই দুবার গুনেছেন। রেজি একটা ছোট টর্চ বের করে। আমরা সবাই আবার গুনলাম। গুনে দেখি, না, আমরা তো 12 জনই আছি। জ্যাক হেসে বললেন, আমি তো প্রায় শিওর ছিলাম যে আমি 2 বার 13 গুনেছি। সিঁড়ির মাঝখান থেকে ভায়োলেট স্যাংস্টন একটু ঘাবড়ে গিয়ে বললেন, আমার মনে হলো আমার দুধাপ উপরে যেন কেউ বসে আছে। ক্যাপ্টেন র্যানসাম, আপনি কি জায়গা পরিবর্তন করেছেন? ক্যাপ্টেন জবাব দিলেন যে তিনি নড়েননি। কিন্তু আমারও তো মনে হচ্ছিল মিসেস স্যাংস্টন আর আমার মাঝে কেউ একজন বসেছিল। এক মুহূর্তের জন্য আশপাশের বাতাসটা ভরে উঠল এক অস্বস্তিকর অনুভূতিতে। আমরা সবাই অনুভব করলাম যে অদ্ভুত কিছু একটা ঘটেছে এবং সেটা আবার ঘটতে পারে। কিন্তু পরক্ষণেই সকলে একে অপরের দিকে তাকিয়ে হেসে ওই অদ্ভুত অনুভূতিটা ঝেড়ে ফেললাম। আমরা তো ওখানে মাত্র 12 জনই ছিলাম, আর এটাই তো সত্যি। হাসতে হাসতেই আমরা খেলাটা আবার শুরু করার জন্য বসার ঘরে ফিরে আসি। এবারে স্মি হওয়ার পালা ছিল আমার। আমি যখন লুকানোর জায়গা খুঁজছিলাম, ভায়োলেট স্যাংস্টন আমাকে চট করে ধরে ফেললেন। খেলাটা বেশিক্ষণ টেকেনি। কিছুক্ষণের মধ্যেই আমরা 12 জন একসাথে হয়ে গেলাম, তাই খেলাটাও শেষ হয়ে গেল। ভায়োলেটের ঠান্ডা লাগছিল, তাই উনি ওনার স্বামীকে বললেন বেডরুম থেকে জ্যাকেটটা এনে দিতে। উনি যেই চলে গেলেন, অমনি রেজি আমার কাছে এগিয়ে আসে। ওর মুখটা ফ্যাকাশে আর ওকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। ও ফিসফিসিয়ে বলল, একটু এদিকে এসো তো, তোমার সাথে কথা আছে। একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে। খাবার ঘরে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ঠিক বুঝতে পারছি না। লাস্ট গেমটায় তো তুমি স্মি ছিলে, তাই না? আমি তখন জানতাম না স্মিকে। মা আর বাকিরা যখন বাড়ির পশ্চিম দিকে গিয়ে তোমাকে খুঁজে পেল, আমি তখন পূর্ব দিকে গেছিলাম। আমার বেডরুমে একটা বড় কাপড়ের আলমারি আছে। আমার মনে হয়েছিল স্মিয়ের লুকানোর জন্য ওটা একটা দারুণ জায়গা হবে। তো আমি অন্ধকারে দরজাটা খুলতেই একজনের হাতে আমার হাত ঠেকল। আমি ফিসফিস করে বললাম, স্মি, কিন্তু কোনো জবাব পেলাম না। আমার তো মনে হলো আমি স্মিকে পেয়ে গেছি, কিন্তু তারপরেই আমার কেমন একটা অদ্ভুত গা ছমছমে অনুভূতি হয়, যেন কিছু একটা ঠিক নেই এর মধ্যে। আমি ঠিক বোঝাতে পারবো না, কিন্তু কেমন যেন লাগছিল। তাই আমি টর্চটা জ্বাললাম আর দেখি কেউ নেই, কিন্তু আমি শিওর যে আমি একটা হাত ছুঁয়েছি। আমি তো দরজাতেই দাঁড়িয়েছিলাম, তাই আমাকে পাশ না করে আলমারি থেকে বেরোনোটা অসম্ভব। তোমার কি মনে হয়? ওটা তোমার মনের ভুল, আমি বললাম। রেজি হালকা হাসল। আমি জানতাম তুমি এটাই বলবে। হ্যাঁ, হয়তো আমারই মনের ভুল। আমি ওর কথায় সায় দিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ও তখনও আতঙ্কিত। আমরা একসাথে বসার ঘরে ফিরে যাই, যেখানে বাকিরা আরেকটা রাউন্ড স্মি খেলার জন্য তৈরি হচ্ছিল। হয়তো এটা আমার মনের কল্পনা, কিন্তু আমার মনে হলো খেলাটা আর কেউই ঠিকভাবে উপভোগ করছিল না। ভদ্রতার খাতিরে কেউ কিছু বলছিল না ঠিকই, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা গড়বড় আছে। খেলাটার মজাটাই যেন উধাও হয়ে গিয়েছিল, আর আমার মনের ভেতর থেকে একটা চাপা সতর্কবার্তা পাচ্ছিলাম, যেন কেউ বলছে সাবধান। বাড়িটার মধ্যে একটা অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি ছড়িয়ে। আমার এরকম লাগছিল কেন?
জ্যাক স্যাংস্টন 12 জনের জায়গায় 13 জন গুনেছিল বলে, নাকি ওর ছেলের মনে হয়েছিল যে ও একটা ফাঁকা আলমারিতে কারো হাত ছুঁয়েছে সেই জন্য? আমি হেসে ব্যাপারটা উড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু অস্বস্তিটা কিছুতেই যাচ্ছিল না। যাই হোক, আমরা আবার খেলাটা শুরু করলাম। আমরা সবাই অজানা স্মিকে খোঁজার জন্য হইচই করে ছোটাছুটি করছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমাদের বেশিরভাগই শুধু মজা করার ভান করছিল। আমি অন্যদের সাথেই ছিলাম, কিন্তু বেশ কয়েক মিনিট খোঁজার পরেও কেউ স্মিকে খুঁজে পেল না। তাই আমি দল ছেড়ে বাড়ির পশ্চিম দিকে একতলায় খোঁজার সিদ্ধান্ত নিই। আমি করিডোর দিয়ে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে এগোচ্ছিলাম। এমন সময় মনে হলো দুটো হাঁটুর সাথে ধাক্কা লেগেছে। হাতটা বাড়াতেই হাতে ঠেকলো একটা নরম আর বেশ ভারী পর্দা। তখনই রিয়ালাইজ করলাম যে আমি প্যাসেজটার একদম মাথায় ওই লম্বা জানালাগুলোর কাছে আছি, যেখানে বসার জায়গা করা আছে। পর্দাগুলো মেঝেতে এসে ঠেকেছে, আর কেউ একজন ওই জানালার ধারে পর্দার পেছনে লুকিয়ে বসেছিল। পেয়ে গেছি, মনে মনে ভাবলাম আমি। তাহলে এটাই স্মি। পর্দাটা সরাতেই এক মহিলার হাতে আমার হাত ঠেকল। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত, আকাশে চাঁদ ছিল না, তাই জানলার ধারে কোনায় কে বসে আছে তাকে দেখতে পেলাম না। স্মি? আমি ফিসফিস করে বললাম। কোনো উত্তরও এলো না। যখন কেউ স্মি হয় তখন তাকে ডাকলে সে সাড়া দেয় না, তাই আমি তার পাশে বসে পড়ে বাকিদের আমাদেরকে খুঁজে পাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপর আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? আমার পাশ থেকে অন্ধকারের মধ্যে একটা গলা ফিসফিস করে জবাব দিল, ব্রেন্ডা ফোর্ড। ব্রেন্ডা ফোর্ড নামটা আমি চিনতে পারলাম না, কিন্তু সঙ্গে সঙ্গেই বুঝে গেলাম যে ওটা কে। বাড়িতে একটা মেয়ে ছাড়া বাকি সবার নামই আমার জানা ছিল, ওই যে লম্বা ফর্সা কালো চুলের মেয়েটা। তাই আমি বুঝলাম যে আমার পাশে জানলার ধারে ওই ভারী পর্দার পেছনে সেই মেয়েটিই বসে আছে। আমি খেলাটা আবার উপভোগ করতে শুরু করি এবং ভাবছিলাম সেও এটা উপভোগ করছে কিনা। আমি ওকে ফিসফিস করে দু একটা সহজ প্রশ্ন করলাম, কিন্তু ও কোনো জবাবই দিল না। স্মি খেলার নিয়ম অনুযায়ী যে স্মিকে খুঁজে পায় তাকে চুপ থাকতে হয়, তাই আমি প্রথমে ব্যাপারটা অত পাত্তা দিইনি। কিন্তু আশেপাশে তো আর কেউ ছিল না, তাই আমার মনে হতে লাগলো ও এত চুপচাপ কেন। আমি আবার কথা বললাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমার একটু বিরক্তি লাগতে শুরু করে। ভাবলাম হয়তো সেই সব ভাবগম্ভীর আর স্মার্ট মেয়েদের একজন, যারা পুরুষদের পছন্দ করে না। হয়তো আমার সাথে কথা না বলার জন্য খেলার নিয়মটাকে একটা অজুহাত বানাচ্ছে। বেশ, ও যদি আমার সাথে বসতে না চায়, আমিও ওর সাথে বসতে চাই না। আমি মুখ ফিরিয়ে নিলাম এবং আশা করতে লাগলাম কেউ যেন তাড়াতাড়ি আমাদের খুঁজে পায়। সেখানে বসে থাকতে থাকতে আমার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। ব্যাপারটা ছিল অদ্ভুত, কারণ ডিনারের সময় তাকে একটু দূরত্ব বজায় রাখা স্বভাবের মনে হলেও আকর্ষণীয় লেগেছিল, কিন্তু এখন আমার অস্বস্তি হচ্ছিল যেন কিছু একটা ঠিক নেই। আমার মনে পড়ল একটু আগে আমি তার হাতটা ছুঁয়েছিলাম, আর সেই কথা ভাবতেই আমার ভয়ে গা কাটা দিয়ে উঠল। আমার ইচ্ছে করছিল সেখান থেকে উঠে পালিয়ে যেতে। মনে মনে চাইছিলাম যেন অন্য কেউ তাড়াতাড়ি আমাদের খুঁজে পাক। ঠিক তখনই আমি হলওয়েতে হালকা পায়ের শব্দ শুনতে পেলাম। পর্দার অন্য পাশ থেকে কেউ একজন আমার হাঁটুতে ঘষা দেয়। পর্দাটা সামান্য নড়ে ওঠে এবং এক মহিলার হাত আমার কাঁধ স্পর্শ করে। স্মি? ফিসফিস করে একটা কণ্ঠ কথা বলল, যেটা আমি সাথে সাথেই মিসেস গরম্যানের বলে চিনতে পারলাম। স্বাভাবিকভাবেই তিনি কোনো উত্তর পেলেন না। তিনি আমার পাশে বসে পড়লেন এবং আমি তৎক্ষণাৎ স্বস্তির নিঃশ্বাস ফেলি। তুমি টনি জ্যাকসন, তাই তো? উনি ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমিও ফিসফিসিয়ে জবাব দিলাম। তুমি তো স্মি নও, তাই না? না, সে আমার অন্য দিকে বসে আছে। মিসেস গরম্যান আমার ওপর দিয়ে হাত বাড়ালেন।
ওনার নখ একটা মেয়ের সিল্কের জামায় ঘষা খেলো। হ্যালো স্মি, কেমন আছো? তুমি কে? ওহ, কথা বলা কি নিয়মের বাইরে? যাই হোক, টনি, চলো আমরা এবার নিয়মটা ভাঙি। জানো, এই খেলাটা এখন বেশ বিরক্তিকর লাগছে। আশা করি ওরা এটা সারা রাত খেলবে না। এর চেয়ে বরং আগুনের ধারে বসে চুপচাপ কোনো খেলা খেললে ভালো হতো। আমারও একই অবস্থা। আমি সায় দিলাম। তুমি তো ওদের অন্য কিছু সাজেস্ট করতে পারো। এই খেলাটার মধ্যে অদ্ভুত কিছু একটা আছে। হয়তো কথাটা বোকার মতো শোনাচ্ছে, কিন্তু আমার বারবার মনে হচ্ছে একজন বাড়তি কেউ খেলছে আমাদের সাথে। এমন কেউ যার এখানে থাকার কথা নয়। আমারও ঠিক এটাই মনে হচ্ছিল, কিন্তু আমি কিছু বললাম না। তবুও মিসেস গরম্যানের আশাতে আমার অনেক ভালো লাগছে এখন। আমরা সেখানে বসে কথা বলতে থাকি। ভাবছি বাকিরা কখন আমাদের খুঁজে পাবে। মিসেস গরম্যান বললেন। কিছুক্ষণ পর আমরা পায়ের শব্দ এবং রেজির গলা শুনতে পেলাম। সে ডাকছিল। হ্যালো হ্যালো, কেউ আছো ওখানে? হ্যাঁ, উত্তর দিলাম আমি। মিসেস গরম্যান কি তোমার সাথে আছে? হ্যাঁ, আছে। কি ব্যাপার তোমাদের? তোমাদের দুজনেরই তো 4 ফিট হয়েছে। আমরা সেই কখন থেকে তোমাদের জন্য বসে আছি। সে কি? কিন্তু তোমরা তো এখনো স্মিকে খুঁজেই পাওনি। তোমরা খুঁজে পাওনি মানে? এবার তো আমি নিজেই স্মি ছিলাম। ধ্যাত, স্মি এখানে আমাদের সাথে বসে আছে। হ্যাঁ, ঠিক তাই। মিসেস গরম্যানও সায় দিলেন। রেজি পর্দাটা টেনে সরিয়ে দেয় এবং তার টর্চের আলো আমাদের ওপর এসে পড়ে। আমি মিসেস গরম্যানের দিকে এবং তারপর আমার অন্য পাশে তাকালাম। মেয়েটি যেখানে বসেছিল সেই জায়গাটা একেবারে খালি। আমার মাথা ঘুরছিল এবং সেই সাথে গা গোলাচ্ছিল। আমি ঝট করে উঠে দাঁড়াই। মনে হচ্ছিল সমস্ত ঘরটা যেন বন বন করে ঘুরছে। কেউ ছিল ওখানে, আমি জোর দিয়ে বললাম, কারণ আমি ওকে ছুঁয়েছি। আমিও ছুঁয়েছি। মিসেস গরম্যান বললেন, তার গলা কাঁপছিল। আর আমাদের অজান্তে কারো পক্ষে জানালার ধার থেকে চলে যাওয়া সম্ভব ছিল না। রেজি নার্ভাসভাবে একটু হাসে। সন্ধ্যার শুরুতে তার সাথে হওয়া অদ্ভুত অভিজ্ঞতাটার কথা আমার মনে পড়ে যায়। কেউ নিশ্চয়ই মজা করছে আমাদের সাথে। সে বলল, চলো নিচে যাই। যখন আমরা বসার ঘরে ফিরে আসি তখন বাকিরা আমাদের ওপর খুব একটা খুশি ছিল না। রেজি বলল, ওনারা একটা জানলার ধারে পর্দার পেছনে বসেছিলেন। আমি ওই লম্বা কালো চুলের মেয়েটির কাছে গিয়ে বললাম, তুমি তো ভারী অদ্ভুত মেয়ে। তখন স্মি হওয়ার ভান করে তারপর কেটে পড়লে। মাথা নেড়ে সে বলল, কি বলছেন? আমি আবার স্মি কখন হলাম? এরপর আমরা সবাই বসার ঘরে তাস খেলতে বসি। সেই অদ্ভুত ঘটনাগুলো মাথা থেকে বের করতে পেরে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কিছুক্ষণ পর জ্যাক স্যাংস্টন আমার সাথে কথা বলতে চাইলেন। তাকে বিচলিত মনে হচ্ছিল এবং শীঘ্রই আমি তার কারণটা জানতে পারলাম। তিনি বললেন, টনি, আমার মনে হচ্ছে তুমি মিসেস গরম্যানের প্রেমে পড়েছ এবং সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দয়া করে আমার বাড়িতে, বিশেষ করে একটা খেলার মধ্যে, তার সাথে প্রেম করার চেষ্টা করো না। তুমি সবাইকে অপেক্ষায় রেখেছিলে এবং সেটা খুবই অভদ্রতা। আমি তোমার উপর খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমি তাড়াতাড়ি ব্যাখ্যা করলাম, কিন্তু আমরা একা ছিলাম না। আমাদের সাথে অন্য কেউ একজন ছিল যে স্মি হওয়ার ভান করছিল। আমার মনে হয় ওটা ওই লম্বা কালো চুলের মেয়েটি, মিস ফোর্ড। সে এমনকি ফিসফিস করে আমাকে তার নামও বলেছিল, কিন্তু পরে আর স্বীকার করেনি। জ্যাক আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলেন। মিস কে? তিনি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ব্রেন্ডা ফোর্ড। জ্যাক আমার কাঁধে হাত রেখে বললেন, শোনো টনি, আমি ভালো রসিকতা পছন্দ করি, কিন্তু এটা মোটেই মজার নয়। মেয়েদের ভয় দেখানোর ইচ্ছা আমার একেবারেই নেই। আমি জানি 10 বছর আগে লুকোচুরি খেলার সময়
ব্রেন্ডা ফোর্ডি সিঁড়ি দিয়ে পড়ে ঘাড় ভেঙে মারা গিয়েছিল। শুনছিলেন এম বারেজের লেখা কাহিনী স্মি। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। সামনের সপ্তাহে ফিরে আসছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।